আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এর ইতিহাস শুরু হয় 1886 সালে। তখন এর নাম ছিল কলকাতা স্কুল অফ মেডিসিন। এটি শুরু হয়েছিল কলকাতার একটি ভাড়া বাড়ি থেকে। এর প্রধান উদ্যোক্তা ছিলেন ডাক্তার রাধা গোবিন্দ কর। তার উদ্যোগ ছিল ভারতীয়দের উদ্যোগে একটি উন্নত চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান তৈরি করা। আমি এখন উপস্থিত রয়েছি শ্যামবাজার হসপিটাল, ডাক্তার আরজিকর হসপিটালের সামনে। আজকে 27 জুলাই 2026 হসপিটালের সামনে থেকে আজকে এই ব্লগটা করছি। আমরা সবাই জানি যে 2024 সালের 9ই আগস্ট এখানে একটা মর্মান্তিক ইনসিডেন্ট এবং ঘটনা ঘটেছিল, যেটা সারা কলকাতাকে কাঁপিয়ে দিয়েছিল, সারা বাংলার রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছিল। তারপর থেকে এই হসপিটালের সমস্ত কিছু বদলে গেছে। একটা সাধারণ হসপিটাল অসাধারণ হয়ে উঠেছে। তো সেগুলো কিন্তু আমরা আজকে পুরোপুরি খতিয়ে দেখবো। এখন দাঁড়িয়ে আছি কলকাতা রেলওয়ে স্টেশনের রোডের উপরে। এখানে আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা আরজিকর হসপিটালে বাইক নিয়ে আসেন তাদের যাতায়াতে খুবই সমস্যা হয়, আর এখানে বাইকের গ্যারেজ পাওয়া যায় না। যারা এখানে এসে বাইক রাখতে যাদের অসুবিধা হয় হসপিটালে এসে, তাদের জন্য একটা খুব ভালো জায়গা আজকে দেখাবো। তো চলো, সামনেই রয়েছে আরজিকর মেডিকেল কলেজ, আর এদিকে বেলগেছিয়া রোড। এদিকে গেলে শ্যামবাজার পাঁচমাথা মোড় হয়ে যাবে। এখান থেকে একটু সাবধানে রাস্তাটা পার হচ্ছি। বেলগেছিয়ার যে ব্রিজটা শুরু হচ্ছে, সেই ব্রিজটার শুরুর জায়গা থেকেই দেখবেন ডান সাইডে একটা সরু গলি কিন্তু ঢুকে যাচ্ছে। এই গলিটা ধরে নেবেন, ধরে নিয়ে একটু এগিয়ে যেতে হবে, একটুখানি এগিয়ে যেতে হবে। চলুন আমি পুরো দেখাচ্ছি। একটুখানি এগিয়ে গিয়ে আগে একটা গেট রয়েছে, ওই গেটটার মধ্যে ঢুকতে হবে। ঢুকেই দেখবেন যে বাঁ সাইডে একটা আন্ডারগ্রাউন্ড আছে এবং ওখানে সিআরপিএফ এর জওয়ানরা বসে থাকে। আগে ওখানে টোল লাগতো, কিন্তু এখন আর টোল বা কোনো সার্ভিস লাগে না। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের ঠিক বাঁ সাইডেই আন্ডারগ্রাউন্ডে রয়েছে বাইক রাখার জায়গা। এখান থেকে কিন্তু বাইক রাখা যায়। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ট্রমা কেয়ার। এখানে আপনার অ্যাক্সিডেন্ট হলে বা হাত পা ভেঙে গেলে, প্রচণ্ড বড় সমস্যা হলে, মাথায় লাগলে, এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটাতে চিকিৎসা হয়। এটাই কিন্তু ট্রমা কেয়ার। সামনে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে সাধারণ বিভাগ এবং জেনারেল বিভাগ, আর ওর পাশেই রয়েছে প্রসূতি বিভাগ। আর রাস্তা দিয়ে ডান দিকে গেলেই আপনি কার্ডিওলজির যে বিভাগটা সেটা পেয়ে যাবেন। এখান থেকে সমস্ত কিছু দেখা যাচ্ছে। যেহেতু হসপিটালের ভিতরে ভিডিও করা নিষিদ্ধ রয়েছে, এখন এটা হচ্ছে হাই রিস্ক জোন। আমরা সবাই জানি যে তিলোত্তমার ঘটনার পর থেকে এই হসপিটালের সিকিউরিটি সম্পূর্ণ বদলে গেছে, আর এখানকার পরিষেবাও বদলে গেছে। তো সেগুলো কিন্তু দেখবো। রাজ্যে এখন নতুন সরকার এসছে। নতুন সরকার আসার পরে আরজিকর হসপিটালের যে সিকিউরিটি ব্যবস্থা, এখানকার চিকিৎসা পদ্ধতি, এখানকার সাফ সাফাই, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু বদলেছে কিনা সেটা দেখার রয়েছে। সেগুলো দেখার জন্য এসেছি। আর আমরা রয়েছি যে 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটের সামনে। আর এটাই হচ্ছে ট্রমা কেয়ার দেখতে পাচ্ছ। আর ওটাই হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট, ওখানে সমস্ত জেনারেল সমস্যাগুলো দেখা হয়। আর ওই সামনেই রয়েছে সিআইএসএফ এর সিকিউরিটি। তো বেশি দূরে ভিডিও করতে পারবো না, যেহেতু আমাদের আইনি বলয়টাকে রক্ষা করা আমরা যারা ভারতীয় নাগরিক তাদের কর্তব্য এবং দায়িত্ব। তো সেগুলো কিন্তু আমরা অবশ্যই করব। তো চলো, আমরা এখন হসপিটালের ভিতরে যদি কিছু দেখাতে পারি সেগুলো দেখাবো অবশ্যই। এখানে যারা সিকিউরিটি রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞাসা করে তারা যদি করতে দেয় তাহলে আমরা ভিতরে ভিডিও করতে পারবো, নচেত নয়। ঠিক আছে, তো চলো আমরা এখন 2 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকি। 1886 সালে কলকাতা স্কুল অফ মেডিসিন প্রতিষ্ঠিত হয়। 1902 সালে বর্তমান বেলগেছিয়া এলাকায় হাসপাতালের ভবন চালু হয়। 1916 এর নাম হয় বেলগেছিয়া মেডিকেল কলেজ। 1918 থেকে 1948 পর্যন্ত এই হসপিটালের নাম ছিল কার্মিকাল মেডিকেল কলেজ নামে পরিচিত। 12 মে 1948 প্রতিষ্ঠাতা ডাক্তার রাধা গোবিন্দ করের নামে নামকরণ হয় আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল।
12 মে 1958 পশ্চিমবঙ্গ সরকার প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। একটি বিশেষ ঐতিহাসিক বিষয় হলো এই প্রতিষ্ঠানটি এশিয়ার প্রথম দিককার বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা মেডিকেল কলেজগুলোর অন্যতম হিসেবে ইতিহাসে বিশেষ মর্যাদা পেয়েছে। ডাক্তার রাধা গোবিন্দ কর কে ছিলেন? ডাক্তার রাধা গোবিন্দ কর ছিল একজন চিকিৎসক এবং চিকিৎসক শিক্ষার অন্যতম প্রতিকৃতি। সেই সময় ব্রিটিশদের নিয়ন্ত্রণাধীন চিকিৎসা শিক্ষার পাশাপাশি ভারতীয়দের জন্য নিজেদের উদ্যোগে একটি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেছিলেন। তিনি একা নন, তার সঙ্গে আরও বহু বিশিষ্ট চিকিৎসক ও সমাজের মানুষ এই প্রতিষ্ঠান গড়ে তোলার সাহায্য করেছিলেন। অর্থ সংগ্রহের জন্য সাধারণ মানুষের কাছ থেকেও অনুদান নেওয়া হয়েছিল। আর.জি. কর হসপিটালের বিশেষত্ব কি? এটি শুধু একটি হসপিটাল নয়, এটি একই সঙ্গে মেডিকেল কলেজ, বড় সরকারি হসপিটাল, চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণ কেন্দ্র, সুপার স্পেশালিটি হসপিটাল, চিকিৎসা কেন্দ্র, গবেষণা ও চিকিৎসা প্রশিক্ষণের প্রতিষ্ঠান। এখানে সাধারণ চিকিৎসা থেকে শুরু করে জটিল রোগের চিকিৎসা হয়, যেমন চেস্ট মেডিসিন, ফুসফুস ও শ্বাসযন্ত্র রোগের চিকিৎসা এখানে ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন হাঁপানি, নিউমোনিয়া, যক্ষা, সিওপিডি, ফুসফুসের জটিল রোগ। নিহত তরুণী চিকিৎসকও এই বিভাগের পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী ছিলেন। তাছাড়াও এখানে নিউরোলজি নিয়ে খুব ভালো চিকিৎসা হয়, যেমন মস্তিষ্ক ও স্নায়ু রোগের চিকিৎসা হয়, যেমন ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, মৃগী, মাথায় গুরুতর আঘাত, মেরুদণ্ড ও স্নায়ু জটিল সমস্যা। কার্ডিওলজি, হৃদরোগের চিকিৎসা করা হয়, যেমন হার্ট অ্যাটাক, হৃদযন্ত্র ব্লক, উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ, অন্য জটিল কার্ডিয়াক সমস্যা। আর.জি. করের ইতিহাস কার্ডিওলজির বিভাগেও বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। ইমার্জেন্সি ও ট্রমা কেয়ার, দুর্ঘটনায় গুরুতর আঘাত, সংকটজনক রোগী, বিষক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে জরুরি চিকিৎসা দেওয়া হয়। শিশু চিকিৎসা, নবজাতক ও শিশুদের বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। অর্থোপেডিক ও গাইনোকোলজিস্ট, মহিলাদের রোগ, গর্ভাবস্থা, প্রসব, জটিল গাইনোকোলজিস্ট সমস্যার চিকিৎসা হয়। এছাড়াও জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, ডেবুরোলজি, ইএনটি, ইউরোলজি, নেফ্রোলজি এবং বিভিন্ন সুপার স্পেশালিটি চিকিৎসা বিভাগ রয়েছে। 2024 সালের 9ই আগস্ট কী ঘটেছিল? 9ই আগস্ট 2024 রাতে আর.জি. কর মেডিকেল কলেজ ও হসপিটালে একটি সেমিনার রুম থেকে 31 বছর বয়সী পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণরত চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে এটি ধর্ষণ ও হত্যার ঘটনা হিসেবে সামনে আসে। ঘটনাটি গোটা ভারতকে নাড়িয়ে দেয় এবং চিকিৎসা ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে দেশ জুড়ে বড় প্রশ্ন ওঠে। এই ঘটনার পর চিকিৎসকরা ব্যাপক আন্দোলন শুরু করেন। দেশ জুড়ে চিকিৎসকদের প্রতিবাদ হয়। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কলকাতা হাইকোর্ট তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেয়। পরে সুপ্রিম কোর্ট চিকিৎসা ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে জাতীয় স্তরে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। ঘটনার আগে হসপিটালের নিরাপত্তা কেমন ছিল? ঘটনার পরে বিভিন্ন রিপোর্টে অভিযোগ ওঠে যে হসপিটালে পর্যাপ্ত সিসিটিভি ছিল না, অনেক জায়গায় পর্যাপ্তভাবে নজরদারি আওতায় ছিল না, হসপিটালের বিভিন্ন অংশে সহজে প্রবেশের সুযোগ ছিল, চিকিৎসকদের বিশ্রাম ও ডিউটি করার জায়গায় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল না। এই বিষয়গুলো চিকিৎসকদের ক্ষোভের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এখন নিরাপত্তা কিভাবে বাড়ানো হয়েছে? ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার বড় পরিবর্তন আনার চেষ্টা করা হয়। 1 নম্বর, সিআইএসএফ নিরাপত্তা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর.জি. কর হসপিটালের নিরাপত্তায় সিআইএসএফ এর ভূমিকা যুক্ত হয়।
সিসিটিভি ক্যামেরা বৃদ্ধি। হাসপাতালে আগের কয়েকশো সিসিটিভি ক্যামেরার পাশাপাশি 532টি নতুন সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা করা হয়। এর ফলে মোট ক্যামেরার সংখ্যা 700-র বেশি হওয়ার কথা জানানো হয়েছে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম। ক্যামেরাগুলোর ফিট পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম তৈরি করা হয়। পুলিশ নিরাপত্তা বাহিনী সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু ফুটেজ দীর্ঘ সময় সংরক্ষণের ব্যবস্থাও করা হয়। প্রবেশ ও বেরোনোর উপর নজরদারি। হাসপাতালের গুরুত্বপূর্ণ প্রবেশ পথ, বেরোনোর পথ, জরুরি বিভাগ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে নজরদারি বাড়ানো হয়। নিরাপত্তা কর্মীদের পরিচয় ও জবাবদিহি। নিরাপত্তারক্ষীদের পরিচয়পত্র এবং রং ভিত্তিক আইডি ব্যবস্থার জন্য পদক্ষেপের কথাও সামনে আসে। এখন চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে? চিকিৎসা ব্যবস্থা বন্ধ হয়ে যায়নি। আরজিকর এখনও একটি বড় সরকারি টেরিটরি কেয়ার টেকনিক হসপিটাল। আসসালামু আলাইকুম। কোথায় এসেছেন হুজুর? কেউ ভর্তি আছে নাকি? আজকে এসছেন? রোগী ভালো আছে তো? তো এই সরকার বদলানোর পর এখানকার পরিষেবা কেমন দেখছেন? ঠিক আছে, আচ্ছা। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা একটু ভালো ভালো হলে ভালো হতো নাকি? সেটা কিন্তু একটু সমস্যা আছে এখানে। পিজিতে খুব ভালো আছে। হ্যাঁ, পিজিতে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো। সবটাই চিত্তরঞ্জন বলে, এটা বলুন পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আচ্ছা, তাহলে আপনি এই বাইরেই থাকছেন? একদিন রাত্রে ছিলাম, বাকি চলে যায়। হ্যাঁ, তবে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে এই বাইরে যারা থাকে তাদের জন্য এখানে একটা ব্যবস্থা হবে। দরকার। হ্যাঁ বৃষ্টির জন্য তো। হ্যাঁ, বৃষ্টির জন্য মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। শীতকাল হলে ঠিক আছে, গরম আর এই বর্ষায় খুব কষ্ট। একদিন ছিলাম তো খুব খারাপ পেয়েছিলাম, বৃষ্টিতে তলা দিয়ে বৃষ্টি সব ভিজে গেছে। আচ্ছা, তলা দিয়ে বৃষ্টি চলে এসছে। জামা কাপড় সব ভিজে গেছে। তারপরে থেকে থাকি না, চলে যাই, কষ্ট হয় জন্য। আচ্ছা, তো আপনার কি বাচ্চা ভর্তি আছে? আমার ওয়াইফ ওয়াইফ ভর্তি আছে? প্রেগনেন্সি না অন্য সমস্যা আছে? আচ্ছা, তো এখন আমার বাড়ি নিউ টাউন। হ্যাঁ, আমি এসেছি আমার ওয়াইফকে নিয়ে। ওই জেনারেল কেয়ারে দেখাচ্ছে, ব্লাড টেস্টের ব্যাপার আছে। আউটডোরে দেখাচ্ছে। আউটডোরে দেখাচ্ছে। তাহলে আজকে আবার এই সকালে এসছেন? আজকে থাকবেন না চলে যাবেন? বেরিয়ে যাবো। ওখানে কি আপনার ওয়াইফের মা আছে? ঠিক আছে, ভালো থাকবেন হুজুর, দোয়া করবেন। ঠিক আছে। আমরা রয়েছি আমবাজার আরজিকর হসপিটালের যে ফুটপাথ আছে সেখানে। এখানে কিন্তু এখনও ফুটপাথের দোকানগুলো রয়েছে, অসংখ্য দোকান এখানে রয়েছে। এই দোকানগুলোর প্রয়োজনও রয়েছে, কারণ এই দোকানগুলো না থাকলে এখানে প্রচুর রোগী এবং রোগীর পরিবারের লোক আসে, তারা এখানে থাকে, তাদের তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো এখানকার তৎপরতা দেখতেই পাচ্ছেন। এখানে হসপিটালের যে রোগী বা রোগীর পরিজন তারা এখানে সব দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে। আর এখানকার পরিবেশটা ঠিক এরকম, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। তো সামনেই রয়েছে আরজিকর হসপিটালের 2 নম্বর গেট। আর এখানে আমরা সব কিছু দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। পরিবেশটা ঠিক এই রকম, জেরক্স মেরক্স সবই পাবেন, মোবাইল চার্জার বা মোবাইল চার্জ দেওয়ার জায়গা সব কিছু রয়েছে এখানে। তো সেগুলো আমরা দেখছি। আর সামনেই রয়েছে ওপিডি এবং আউটডোর জেনারেল ডিপার্টমেন্ট, প্রস্তুতি বিভাগ, সব কিছু রয়েছে। এই যে চলে এসেছি।